ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের পেজের সলিউশনগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। আজকেও একটি আনসিনের ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যদি নতুন হও অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আর শুধুমাত্র বেল আইকন প্রেস করা থাকলেই আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে, না হলে কিন্তু যাবে না। তো অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবে। আর ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো এবং লাইক করতে থাকো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 615 নম্বর পেজের আনসিন। এর আগের প্রত্যেকটা পেজ করিয়ে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আগের ভিডিওগুলো তোমরা দেখে নাও। আনসিন পোর্শনটা তোমরা 617 নাম্বার পেজে পেয়ে যাবে। প্রথমে আনসিন পড়ে মানে বলবো, তারপর তোমরা দেখবে কিভাবে প্রশ্নগুলো সলভ করি। তো দেখো, ভালো করে মানেটা দেখো। Abdul Razzaq Gurnah was born in 20 December 1948 in Tanzania. 1948 1948 সালের 20 ডিসেম্বর আব্দুল রাজ্জাক গুরনা তানজানিয়াতে জন্মগ্রহণ করে। হি লেফট দ্য আইল্যান্ড এট দ্য এজ অফ 18, 18 বছর বয়সে সে তার দেশ ছেড়ে দেয়। ফলোয়িং দ্য ওভারথ্রো অফ দ্য রুলিং আরব এলিট ইন দ্য জাঞ্জিবার রেভলিউশন, জাঞ্জিবার বিপ্লবের সময় যখন সেই আরব এলিটরা সেখানে শাসন করছে, তখনই কিন্তু সে তার আইল্যান্ড ছেড়ে চলে যায়। He is of Arab heritage, arriving in England in 1968 as a refugee. আরব দেশ থেকে আসা একটি রিফিউজি হিসাবে সে 1968 সালে ইংল্যান্ডে আসে। গুরনা হ্যাজ বিন কোটেড সেইং, গুরনা কোট করে বলেছেন যে আই কেম টু ইংল্যান্ড ওয়েন দিস ওয়ার্ড সাচ অ্যাজ অ্যাসাইলাম সিকার ওয়ার নট কোয়াইট দ্য সেম, মোর পিপল আর স্ট্রাগলিং অ্যান্ড রানিং ফ্রম টেরর স্টেটস। আমি সেই সময়ে ইংল্যান্ডে এসেছিলাম, যে সময় অ্যাসাইলাম সিকার কথাটা একটু অন্যরকম মানে ছিল, যার যখন বিভিন্ন যে টেরর স্টেটস ছিল, খুব যে দেশগুলো খুব ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছিল, অত্যাচার চলতো, সেই সমস্ত দেশ থেকে অনেক মানুষ এখানে এসে লড়াই করছিল বাঁচার জন্য। On 7th October 2021, he was awarded the Nobel Prize in Literature for 2021 for his uncompromising and compassionate penetration of the effects of colonialism and the fates of the refugee in the gulf between culture and continents. 7 অক্টোবর 2021 সালে তাকে নোবেল প্রাইজ দেওয়া হয় লিটারেচারের জন্য। 2021-এর নোবেল প্রাইজ, এবং কিসের জন্য দেওয়া হয়েছিল না, তার আনকম্প্রোমাইজিং কম্প্যাশনেট পেনিট্রেশন। তিনি কখনোই মানে তার যে আপোষহীন একটা সহানুভূতিপূর্ণ অনুপ্রবেশ ছিল এই দেশে, যেখানে সে একটা রিফিউজি হিসাবে, যে গালফ কান্ট্রিতে যারা সংস্কৃতি এবং মহাদেশের মধ্যে একটা মানে মধ্যে একটা খারাপ একটা পরিস্থিতির বা এফেক্টের মধ্যে ছিল, সেই রকম সময়ে তিনি আপোষহীন একটা কম্প্যাশনের পেনিট্রেশন করেন এখানে। কলোনিয়ালিজম, উপনিবেশিকতাবাদের একটা ভাগ্য নির্ধারক হিসাবে, উপনিবেশিকতাবাদের ফল হিসাবে, তো এই লেখার ওপর তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। গুরনা ওয়াজ দ্য ফার্স্ট ব্ল্যাক রাইটার টু রিসিভ দ্য প্রাইজ সিন্স 1993। 1993 পর থেকে গুরনা হলেন প্রথম কালো চামড়ার লেখক যিনি এই প্রাইজ পান। When Toni Morrison won it and the first African since 2007, যখন টনি মরিসনও এটি পেয়েছিলেন, যিনি ছিলেন ফার্স্ট আফ্রিকান রাইটার 2007 পর্যন্ত। দেন when Doris Lessings was the recipient, তারপরে ডোরিস লেসিংস ছিলেন এই পুরস্কারের প্রাপক। তারপর দেখো, হি ইনিশিয়ালি স্টাডিড অ্যাট খ্রিস্টান চার্চ কলেজ ক্যান্টারবুরিতে খ্রিস্টান চার্চ কলেজে তিনি পড়াশোনা করেন। হুজ ডিগ্রি ওয়্যার অ্যাট দ্য টাইম অ্যাওয়ার্ডেড বাই দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন, সেই সময় লন্ডন ইউনিভার্সিটি থেকে তাকে তার ডিগ্রির জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়। হি দেন মুভড টু ইউনিভার্সিটি অফ কেন্ট, তারপরে তিনি ইউনিভার্সিটি অফ কেন্টে চলে যান, ওয়ার হি আর্নড হিজ পিএইচডি উইথ এ থিসিস টাইটেল ক্রাইটেরিয়া ইন দ্য ক্রিটিসিজম অফ ওয়েস্ট আফ্রিকান ফিকশন ইন 1982। তারপরে তিনি কেন্ট ইউনিভার্সিটিতে গিয়ে সেখানে পিএইচডি করেন। তার যে থিসিস পেপার ছিল সেটা ছিল ক্রাইটেরিয়া ইন দ্য ক্রিটিসিজম অফ ওয়েস্ট আফ্রিকান ফিকশন, 1982। Alongside his work in academia, Gurna is a writer and novelist. একাডেমির যে ওয়ার্ক তার কাজ ছিল, তার মধ্যে গুরনা ছিলেন একজন লেখক এবং একজন ঔপন্যাসিক। হি ইজ দ্য অথর অফ মেনি শর্ট স্টোরিজ, অনেক ছোট গল্প লিখেছেন, এসেস অ্যান্ড 10 novels, অনেক এসে লিখেছেন এবং 10টা উপন্যাস লিখেছেন। Gurna began writing out of homesickness during his 20s. Gurna
দ্য হোম সিকনেস নিয়ে টোয়েন্টিজে লেখালেখি করেছেন। দিস ইনিশিয়াল স্টোরিজ ইভেনচুয়ালি বিকেম গুরনাস ফার্স্ট নভেল। এটাই কিন্তু গুরনার প্রথম নভেল। মেমোরি অফ ডিপার্চার, এটার নাম হচ্ছে মেমোরি অফ ডিপার্চার, 1987, হুইচ হি রোট অ্যালংসাইড হিজ পিএইচডি ডিজার্টেশন, যেটা তিনি লিখেছিলেন তার পিএইচডি করার পাশাপাশি। যখন তিনি পিএইচডি করছিলেন তখন তিনি নভেলটা লিখেছিলেন। This first book set the stage for his ongoing exploration of the theme of the lingering trauma of colonialism, war, and displacement throughout his subsequent novels, short stories, and critical essays. তো তার তিনি যে সমস্ত শর্ট স্টোরি বা ক্রিটিক্যাল এসেগুলো লিখেছেন সবেতেই কিন্তু একটা যে থিম ছিল বা যে বিষয়বস্তু ছিল সেটার মধ্যে বেশিরভাগ বিষয়বস্তুই ছিল ঔপনিবেশিকতাবাদ, যুদ্ধ এবং স্থানচ্যুতির যে দীর্ঘস্থায়ী ট্রমা সেই ব্যাপারে। Much of Gurna's work is set on the coast of East Africa, and all but one of his novel's protagonists was born in Zanzibar. বেশিরভাগ গুরনার যে বেশিরভাগ কাজগুলো ছিল সেগুলো ইস্ট আফ্রিকার কোস্টাল এরিয়াকে নিয়েই, কিন্তু আর তার যে বেশিরভাগ যে চরিত্রগুলো ছিল তার নভেলে বা শর্ট স্টোরি যেখানে হোক, সেগুলো কিন্তু একজনই শুধুমাত্র জাঞ্জিবারে জন্মগ্রহণ করেছিল। Though Gurna has not returned to live in the Tanzania, যদিও বা গুরনা কখনো তানজানিয়ায় ফিরে যায়নি বা তানজানিয়ায় বাস করার জন্য যায়নি, কিন্তু সিন্স হি লেফট 18 বছর পর থেকে, মানে 18 বছর বয়সে তানজানিয়া ছেড়ে আসার পর কখনোই সে তানজানিয়ায় ফিরে যায়নি। হি হ্যাজ সেড দ্যাট হিজ হোমল্যান্ড অলওয়েজ অ্যাসার্টস হিমসেলফ ইন দ্য ইমাজিনেশনস ইভেন হোয়েন হি ডেলিবারেটলি ট্রাইজ টু সেট হিজ স্টোরিজ এলসওয়্যার। কিন্তু তিনি বলেছেন তার কল্পনার মধ্যে সবসময় তার হোমল্যান্ড আসতো, কিন্তু তিনি যতই ইচ্ছে করে তার স্টোরিগুলো অন্য কোনো সিচুয়েশনে সেট করতে চাইছেন বা অন্য কোনো জায়গায় সেট করতে চাইতেন, কিন্তু সেটা হতো না। সবসময় তার কল্পনায় তার যে হোমল্যান্ড সেটা চলে আসতো। Literary critic Bruce King points that Gurna's novel plays East African protagonists in their broader international context, observing that in Gurna's fiction, Africans have always been part of larger changing world. The literary critic, একজন যিনি ক্রিটিক ছিলেন ব্রুস কিং, তিনি পয়েন্ট আউট করেছেন যে গুরনার যে নোভেলগুলো ছিল সেগুলো সবসময় ইস্ট আফ্রিকার প্রোটাগনিস্ট, মানে সেখানে প্রোটাগনিস্ট বা মেইন চরিত্র সবসময় ইস্ট আফ্রিকারই হতো, আর বর্ডার ইন্টারন্যাশনাল কনটেক্সটে সেটা তার লেখাগুলো থাকতো। অবজার্ভিং দ্যাট ইন গুরনাস ফিকশনে, এমনকি গুরনার যে ফিকশনগুলো লিখেছিলেন সেখানে আফ্রিকানস হ্যাভ অলওয়েজ বিন পার্ট অফ দ্য লার্জার চেঞ্জিং ওয়ার্ল্ড, সেখানে সবসময় দেখানো হয়েছে যে পৃথিবীর যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে আফ্রিকানসরা কিন্তু একটা বড় জায়গা নিয়েছে। অ্যাকর্ডিং টু কিং, গুরনাস ক্যারেক্টার্স আর অফেন uprooted, alienated, unwanted, and therefore are or feel resentful victims. তাহলে তিনি দেখিয়েছেন যে গুরনার যে চরিত্রগুলো তারা সবসময় কিন্তু আপরুটেড, অন্য এক জায়গা থেকে তাদেরকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, কখনো কখনো তাদের অ্যালিয়েনিয়েট করা হয়েছে, আনওয়ান্টেড করা হয়েছে, আর সেই জন্য সবসময় একটা রিসেন্টফুল ভিকটিমের কথা মনে হয়। তারা যেন সবসময় একটা ভিকটিমের মতো ব্যবহার করে, তারা যেন কোনো কিছুর একটা শিকার এরকম দেখানো হয়েছে। In 2006, Gurna has elected a fellow of the Royal Society of Literature. 2006 সালে গুরনাকে রয়্যাল সোসাইটি অফ লিটারেচারের একজন ফেলো হিসাবে মানে বিচার কি বলে আনা হয়, ইলেক্ট করা হয়। In 2007, he won RFI Témoin du Monde উইটনেস অফ দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড ইন ফ্রান্স ফর বাই দ্য সি। 2007-এ তিনি RFI টেমোইন ডু মডি, যেটার ইংরেজি নাম হচ্ছে উইটনেস অফ দ্য ওয়ার্ল্ড, এই অ্যাওয়ার্ডটা পান ফ্রান্স থেকে বাই দ্য সি। আচ্ছা, এবারে দেখো চলে আসবো প্রশ্নে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একটু বড়ই ছিল লেখাটা। তো দেখো প্রশ্নগুলো দেখে নিই। আব্দুল রাজ্জাক গুরনা ইজ এ নভেলিস্ট, পোয়েট, প্লেয়ার, প্রেসিডেন্ট। আব্দুল রাজ্জাক গুরনা ছিলেন একজন নভেলিস্ট, তাহলে অপশন এ। হি ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড, তানজানিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তানজানিয়াতে, তাহলে অপশন বি। হি ওয়াজ ইলেক্টেড এ ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি লিটারেচার ইন, রয়্যাল সোসাইটির ফেলো হিসাবে নির্বাচিত হন তিনি কবে? 2006, 2007, 2008 না 1948? এটা হবে 2006 এ। মাচ অফ গুরনাস ওয়ার্ক ইজ সেট অন দ্য কোস্ট অফ, গুরনার বেশিরভাগ কাজ কোথায় সেটিং, মানে কাজের যে সেটিংগুলো ছিল সেগুলো কোথায় ছিল? ইটালি, ইংল্যান্ড, ইস্ট আফ্রিকা না তানজানিয়া? ইস্ট আফ্রিকা, তাহলে এটা হবে অপশন সি।
টনি মরিসন ওয়াজ এ, টনি মরিসন কে? ব্ল্যাক রাইটার, হোয়াইট রাইটার, প্লেয়ার না প্রেসিডেন্ট? ব্ল্যাক রাইটার, কালো চামড়ার মানুষ, তাহলে অপশন এ। গুডনা হ্যাজ ওন দ্য নোবেল প্রাইজ ইন, গুডনা নোবেল প্রাইজ পেয়েছিলেন কিসে? লিটারেচার, সায়েন্স, মেডিসিন না সিঙ্গিং? লিটারেচারে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তাহলে অপশন এ। এবারে চলে আসবো ট্রু ফলসে। গুডনা লিভড ইন অ্যান আইল্যান্ড, গুডনা একটি আইল্যান্ডে বসবাস করতেন, এটা হবে ট্রু। সাপোর্টিং সেন্টেন্স লিখবে হি লিভড দ্য আইল্যান্ড অ্যাট দ্য এজ অফ 18। পরেরটা দেখো গুডনা লিভড হিজ হোমল্যান্ড হোয়েন হি ওয়াজ 8 years old, যখন গুডনার 8 বছর বয়স তখন তিনি তার হোমল্যান্ড ছেড়ে চলে আসেন, এটা হবে ফলস। সাপোর্টিং সেন্টেন্সে লিখবে দো গুডনা হ্যাজ নট রিটার্ন টু লিভ ইন তানজানিয়া সিন্স হি লিভড অ্যাট 18 হি হ্যাজ সেড দ্যাট হিজ হোমল্যান্ড। 3 নম্বর ব্রুস কিং ওয়াজ লিটারারি ক্রিটিক, ব্রুস কিং ছিলেন একজন লিটারারি ক্রিটিক, এটা হবে ট্রু। সাপোর্টিং সেন্টেন্স হবে লিটারারি ক্রিটিক ব্রুস কিং পয়েন্টস দ্যাট গুডনাস novels প্লেস ইস্ট আফ্রিকান প্রোটাগনিস্ট ইন দেয়ার বর্ডার ইন্টারন্যাশনাল কনটেক্সট। এবারে চলে আসবো সি এর দাগে। এখানে দেখো 4টে প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বর হু ইজ আব্দুল রাজ্জাক গুডনা, আব্দুল রাজ্জাক গুডনা কে? উত্তর হবে আব্দুল রাজ্জাক গুডনা ইজ এ রাইটার অ্যান্ড এ নভেলিস্ট, আব্দুল রাজ্জাক গুডনা হলেন একজন লেখক এবং একজন নভেলিস্ট। পরেরটা দেখো হু ইজ দ্য ভেরি ফার্স্ট ব্ল্যাক রাইটার টু রিসিভ নোবেল প্রাইজ সিন্স 1993, 1993 সাল থেকে পর্যন্ত প্রথম ব্ল্যাক রাইটার বা কালো চামড়ার মানুষ বা কালো চামড়ার লেখক কে ছিলেন যিনি নোবেল পুরস্কার পেয়েছেন? উত্তর হয়ে যাবে আব্দুল রাজ্জাক গুডনা ইজ দ্য ভেরি ফার্স্ট ব্ল্যাক রাইটার টু রিসিভ নোবেল প্রাইজ সিন্স 1993, 1993 পর্যন্ত প্রথম যিনি ব্ল্যাক রাইটার হিসাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন তার নাম হচ্ছে আব্দুল রাজ্জাক গুডনা, নোবেল প্রাইজ পাওয়া ব্যক্তি। পরেরটা দেখো হোয়াই ওয়াজ গুডনা অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন 2001 ইন লিটারেচার, 2021 সালে লিটারেচারে বা সাহিত্যে গুডনাকে কেন নোবেল প্রাইজ দেওয়া হয়? উত্তর হয়ে যাবে গুডনা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ফর 2021 for his uncompromising and compassionate penetration of the effects of colonialism and the fates of the refugee in the gulf between cultures and continents। তাহলে কি জন্য দেওয়া হয় না, তার যে একটা আপোষহীন একটা মতাদর্শ ছিল যে ওই পেনিট্রেশন নিয়ে মানে বনুপ্রবেশ নিয়ে রিফিউজিদের এবং রিফিউজিদের ভাগ্য নির্ধারিত হয়েছে কিভাবে কলোনিয়ালিজমের দ্বারা, কালচার এবং কন্টিনেন্টের দ্বারা, তো সেই বিষয়ে লেখালেখি করার জন্যই তাকে 2021 সালে সাহিত্যে নোবেল প্রাইজ দেওয়া হয়। পরেরটা দেখো অ্যাকর্ডিং টু রবার্ট ব্রুস হাউ ওয়াজ গুডনাস ক্যারেক্টার, রবার্ট ব্রুসের মতে গুডনা যে লেখাগুলো লিখতেন তাদের ক্যারেক্টাররা কীরকম ছিল? উত্তর হয়ে যাবে অ্যাকর্ডিং টু ব্রুস কিং গুডনাস ক্যারেক্টার আর অফেন uprooted, alienated, unwanted and therefore are or feel resentful victims। তাহলে বলা হয়েছে তার যে চরিত্রগুলো ছিল সবসময় আপরুট করা হতো, আপরুটেড মানে এক জায়গা থেকে তাদের হয়তো এক জায়গায় জন্ম তাকে আবার অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এরকম আপরুটেড, অ্যালিয়েনিয়েটেড, কখনো কখনো একাকী, কখনো কখনো আনওয়ান্টেড, কেউ তাদেরকে চায় না, আর তার জন্যই তারা বেশিরভাগ সময় ফিল করতো যে তারা কোনো কিছুর একটা শিকার, রিসেন্টফুল ভিকটিমস। তো এইরকম ছিল তার গুডনার লেখা চরিত্রগুলো। এবারে চলে আসবো 6 দাগে। এখানে দেখো গ্রামার সেকশানে এটা রয়েছে কিন্তু আনসিনের অংশ, তাই প্রত্যেকটা পেজে আমি আনসিনের ভিডিওর সাথে 6 দাগেরটা সলভ করছি। এখানে যে 4টে ফ্রেজ আছে সেগুলো যা মানে সেই একই মানের কিছু ওয়ার্ড আনসিনের মধ্যে আছে, তোমাদের সেটা খুঁজে বের করে লিখতে হবে। 1 নম্বর দেখো দ্য লিডিং ক্যারেক্টার, প্রধান চরিত্র, তাকে বলা হয় প্রোটাগনিস্ট। তারপর যে এই ডিপ মেন্টাল উন্ড, একটি মানসিক ক্ষত, ডিপ ক্ষত, সেটাকে বলা হয় ট্রমা। তারপর হচ্ছে এমপ্যাথেটিক, এটা হয়ে যাবে কম্প্যাশনেট। তারপর হচ্ছে মাদারল্যান্ড, এটা হয়ে যাবে হোমল্যান্ড। 615 নম্বর পেজের আনসিনটা কমপ্লিট হয়ে গেল এই ভিডিওতে। পরবর্তী ভিডিওতে এই পেজের গ্রামার এবং রাইটিং নিয়ে আসবো। তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং যদি ভিডিওগুলো ভালো লাগে একটু শেয়ার করো আর লাইক করো, আর তোমরা জানাও কমেন্ট করে যে কেমন লাগছে, হ্যাঁ, আর কে কটা শেয়ার করছো সেগুলোও কিন্তু জানাতে পারো। থ্যাংক ইউ।